তা আমি আজকে বলতেছি যে এসএসসি পরীক্ষার সম্পর্কে, যে পরীক্ষা ভালো না হওয়ায় কেন্দ্র ভাঙচুর করেছে একটি পরীক্ষা। যে চলমান এসএসসি পরীক্ষা সোমবার অনুষ্ঠিত গণিত বিষয়ে পরীক্ষা ভালো না হওয়ায় পরীক্ষা কেন্দ্রীয় ভাঙচুর চালিয়েছেন কয়েকজন পরীক্ষার্থী। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরীক্ষার্থীরা দ্রুত সটকের পরে সোমবার ২১শে এপ্রিল দুপুরে চাঁদপুরে হাজীপুরগঞ্জে রামপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় এ ঘটনা ঘটে। রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোতাহের উল হক জানান, এসএসসি পরীক্ষা পর হঠাৎ করে শুনি আমাদের স্কুলে দোতলা ভবন ব্যাপক ভাঙচুর হচ্ছে। সাথে সাথে দৌড়ে গিয়ে দেখি পরীক্ষার্থীরা নেমে যাচ্ছে। পরে দেখি আমরা বেশ কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা। বিষয়টি আমি রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টকে জানিয়েছি। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মইউদ্দিন ফারুক বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। রামপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় সচিব কবির হোসেন বলেন, আজ ছিল গণিত পরীক্ষা। পরীক্ষা শুরু থেকে কেন্দ্রে প্রশাসনের লোকজনের সক্রিয় উপস্থিত ছিল। খাতা জমা নেওয়ার সাথে সাথে পরীক্ষা খারাপ হয়েছে অজুহাতে প্রাইমারি স্কুল ভেন্যু কেন্দ্রীয় কিছু ভাঙচুর ও হট্টগোল করে পরীক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জাহেদ হোসেন জানান, রামপুর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সচিব, ট্যাগ অফিসার সহ সন্দেহভাজন করে অভিভাবকদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এইরকম ঘটনাটা খুবই খারাপ, যে আসলে এটা ঠিক করা হয়নি। এর ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ। এত সংঘর্ষ কিসের সংঘর্ষ? কেন শিক্ষার্থীরা এত সংঘর্ষে এসএসসি পরীক্ষার দায়িত্ব অবহেলায় কেন্দ্র সচিব সহ ৮ শিক্ষককে অব্যাহত। কেন আপনারা এরকম কাজ করবেন কেন? আর এরকম শিক্ষকদের দুর্নাম হবে কেন? এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সময়ের দাবি। একটি জাতি উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে শিক্ষা, আর শিক্ষক হচ্ছে সেই উন্নয়নের প্রধান কারিগর। কিন্তু বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের আর্থিক, সামাজিক ও পেশাগত নিরাপত্তা আজও প্রশ্নবিদ্ধ। সরকারি শিক্ষকদের তুলনায় তাদের ভাতা ও সুবিধা অনেক কম হওয়ায় পেশায় মানসিকতাভাবে আত্মনিয়োগ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও জাতীয়করণের সময়যোগী দাবি হিসাবে সামনে এসেছে। বর্তমানে বাংলাদেশের হাজার হাজার এমপিভুক্ত শিক্ষক বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত। যদিও তারা সরকারি বেতন কাঠামো আওতায় ন্যূনতম বেতন পান, তারা চিকিৎসা ভাতা পান মাত্র ৫০০ টাকা, যা একটি প্রাথমিক চিকিৎসার খরচ বহন করতে পারেন না। উৎসব ভাতা শতভাগ না হওয়ায় সামাজিকভাবে প্রতিপন্ন হতে হয়। অন্যদিকে অবসরকালীন সুবিধাও সীমিত, যার ফলে শিক্ষকরা ব্যক্তিগত গিয়েও
নিরাপত্তাহীনতা ভোগে। বিভিন্ন ভাতা সীমাবদ্ধ বিশ্লেষণ করলে দেখা যায়, এক, বর্তমানে দেওয়া 25% বাড়ি ভাড়া নগদ ও মফস্বল বাস্তবতা অনুযায়ী অত্যন্ত অপ্রতুল্য। এটি শিক্ষকদেরকে মানবতার জীবনযাপন বাধ্য করে। দুই, 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে কোনো বিশিষ্ট চিকিৎসক দেওয়া যায় না, দেখানো বা ঔষধ কেনা প্রায় অসম্ভব। তিন, উৎসবের সময় অন্যান্য পেশার মানুষ পূর্ণ উৎসব ভাতা পেলেও শিক্ষকরা বঞ্চিত থাকেন, ফলে পরিবার ও সামাজিক অবস্থা পিছিয়ে পড়ে। চার, অবসরকালীন সুবিধা না থাকায় শিক্ষকরা সারা জীবন শ্রমের পরেও আর্থিক নিরাপত্তাহীনতা ভোগে, যা নতুন প্রজন্মকে এই পেশা আগ্রহী হতে নিরুৎসাহিত করে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেসব কারণে জাতীয়করণের প্রয়োজন: এক, শিক্ষক শিক্ষকতাকে একটি মর্যাদা সম্পন্ন পেশা হিসাবে প্রতিষ্ঠান করতে হলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যা জাতীয়করণের মাধ্যমে সম্ভব। দুই, আর্থিক নিরাপত্তা শিক্ষকগণকে শ্রেণীকক্ষে আরও মনোযোগী ও উদ্যমী করতে তোলে। তিন, জাতীয়করণের ফলে শিক্ষক পেশার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ ও সম্মান বাড়াবে। চার, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর হলে পুরো শিক্ষা ব্যবস্থা একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। শিক্ষার মান উন্নয়নে এমপিভুক্ত বেশ প্রভাব রাখতে পারে। যেমন, এক, আর্থিক নিশ্চিততা থাকলে শিক্ষকরা ব্যক্তিগত সমস্যা থেকে মুক্ত থেকে পাঠদানে মনোযোগী দিতে পারবে। বেতন ও ভাতা পর্যাপ্ত হলে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রশিক্ষণ অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। তিন, যখন পেশাটিতে নিরাপত্তা ও সাম্যতা থাকবে তখন মেধাবীরা শিক্ষকতা পেশাকে পছন্দ করবেন। আর্থিক ও মানসিক স্থিতিশীলতা শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে গভীর করে, ফলে শিক্ষণ পরিবেশ উন্নত হয়। এর কিছু সামাজিক প্রভাব আছে, যেমন, এক, দক্ষ ও মর্যাদাপূর্ণ শিক্ষক দ্বারা মানসম্পন্ন শিক্ষা জাতীয়করণ ভবিষ্যৎকে গড়ে তোলে। দুই, দক্ষ মানবসম্পদ তৈরি হলে তার কর্মস্থল ভূমিকা রাখে, ফলে বেকারত্ব কমে। তিন, একক কাঠামো সব শিক্ষক থাকলে শিক্ষাক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠান পাবে। চার, সুশিক্ষিত সমাজই পারে একটি প্রগতিশীল, মানবিক ও সহনশীল জাতি উপহার দিতে। শিক্ষকদের অবহেলা করে কোনো জাতি উন্নত সম্ভব নয়। এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও জাতীয়করণের উদ্যোগ তাদের মানসিক প্রশান্তি, আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ফিরিয়ে দিতে পারে। এর ফলে শিক্ষকরা আরও দায়িত্বশীল, নিবেদিত, উদ্যমী হয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারবে। শিক্ষা ব্যবস্থা গুণগত পরিবর্তন আনতে হলে এর দায়িত্ব বাস্তবায়নের সময়ের দাবি। এখানে তাহলে যা করা যেতে পারে তা হলো, সব এমপিভুক্ত শিক্ষককে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান নিশ্চিত করা, শিক্ষকদের জন্য একটি সমৃদ্ধিপূর্ণ নির্ধারিত করে ধাপে ধাপে জাতীয়করণের কার্যক্রম শুরু করা উচিত। শিক্ষকদের জন্য একটি নিরপেক্ষ ও যুক্তিসঙ্গ বেতন কাঠামো প্রণয়ন করা, যা তাদের পেশা মর্যাদা ও প্রয়োজনীয় প্রতিফলিত করে, এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের শিক্ষার ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার্থীদের মর্যাদা ও জীবন মান উন্নয়নের উপর।
এমপিভুক্ত শিক্ষকদের পূর্ণ ভাতা ও জাতীয়করণের শুধু একটি দাবি নয়, একটি সময়ের দাবি ও শিক্ষার মান উন্নয়ন অন্যতম প্রধান শর্ত। শিক্ষক সমাজকে সম্মান জানিয়ে তাদের দায়িত্ব বাস্তবায়ন করে আমাদের একটি আলোকিত, শিক্ষিত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলাতে পারি। লেখক প্রভাষক রফে দিন ইসলামিয়া সালেহ ওয়া ফাজিল মাদ্রাসা, বাকেরগঞ্জ, বরিশাল। সুন্দর কথাগুলো বলেছেন তিনি। যে কথাগুলো বলেছেন আসলেই কথাগুলো সত্যি, যে শিক্ষকদের, এমপিভুক্ত শিক্ষকদের বেতন যে এরকম, তারা যদি ভালো মতো চলতেই না পারে তাহলে শিক্ষকদের মন মানসিকতা কীরকম হবে, পড়াশোনায় তাদের মন বসবে না, এটাই বাস্তবতা। এমপিভুক্ত হারাচ্ছেন 3 জেলার 3 শিক্ষক। জাল সনদ, শিক্ষকদের এমপিত্ব বাতিল। এমপিভুক্ত কলেজ অধ্যক্ষ আগের নিয়োগে চান শিক্ষকরা। অনেকগুলো নারী কোটা থাকছে না প্রাথমিক শিক্ষক নিয়োগে, মানে নারী কোটা আর থাকবে না প্রাথমিক শিক্ষক নিয়োগে। এই বার্তাটি আমি পড়তে পারি যে সরকারি প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে নিয়োগ নারী ও পুরুষ কোঠা থাকছে না। আদালতের রায় অনুযায়ী কোঠা থাকবে মাত্র 7%, বাকি 93% নিয়োগ হবে মেধাভিত্তিতে। প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এর খসড়ায় এমন বিধান থাকছে। খসড়ায় থাকছে এসব তথ্য জানা গেছে। খসড়ায় কপি দৈনিক আমাদের বার্তার হাতে রয়েছে। প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের সূত্রে জানায়, নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগিত বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। গত ডিসেম্বরের পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষক নিয়োগ শূন্য ও পদ 8,000-এর বেশি। বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদ সংখ্যা বাড়াতে পারে। প্রস্তাবিত বিধিমালা উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 7% কোটা ব্যবস্থা অনুসরণ প্রস্তাব করা হয়েছে। সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি 2019 এর বলা হয়েছে, সরাসরি নিয়োগযোগ্য পদে 60% মহিলা প্রার্থী, 20% পোষ্য প্রাথমিক এবং অবশিষ্ট 20% পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে। অবশ্যই 20% স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পদ্মার বলেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ মহিলা কোটা কি বাদ যাবে? এমন প্রশ্নের এই উপদেষ্টা বলেন, মহিলা পোষ্য ও পুরুষ কোনো কোঠা থাকছে না। ব্যানবেরিয়াস সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে 65,565টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে 1,51,62,365 জন। শিক্ষক আছেন 3,62,709 জন। তাদের মধ্যে পুরুষ শিক্ষক 1,27,039 জন এবং মহিলা শিক্ষক 2,35,670 জন। তো এরকম বার্তা আমি আমার চ্যানেলে আপলোড করি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং WW ম্যাচগুলো অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।